আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে মামলা, পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন, যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে। তারেক রহমান, সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি। এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন, প্রধান উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করল কুয়েট শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু সরকারের নির্দেশে নয়, ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রমাণিত হলে তাদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি মামলা করা হবে বলে জানালেন জনপ্রশাসন সচিব। তিনি জানান, 2024 সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার ডিসিদের বিষয়েও তদন্ত চলছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, তবে কারো সাথে অবিচার করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আপনি একজন অফিসার, আপনি জালভোট দিচ্ছেন। ভোট জালিয়াতির সাথে জড়িত ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পর প্রশাসন জুড়ে এখন আতঙ্ক। এ পর্যন্ত 43 জনকে ওএসডি এবং 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তবে এই সংখ্যা বাড়তে পারে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে বিজয়ী করতে অনেক ডিসি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ এসেছে, যার কিছুটা সত্যতা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সচিব। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। তিনি জানান, 2024 সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বড় একটা অংশকে ওএসডি করা হতে পারে। 24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন, 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো, আমরা যেটাকে বলি, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে, এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব। শিগগিরই 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হবে বলেও জানান সচিব। বঞ্চিত ছিলেন এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি নিসারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া ও আমিনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের উপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না। তাদের মধ্যে আমিনা বেগম 2018 সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিসারুল আরিফ রাজশাহী ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। 2014 সালে নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পট পরিবর্তনের পর এ নিয়ে 40 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হবে না, যুক্তির সময়ে ঘোষণা করা হবে তফসিল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেলেও ভোটের প্রস্তুতি থেমে নেই নির্বাচন কমিশনে। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রস্তুতির নানা দিক তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরাও মনে করি যে আসন বিন্যাসটা পুনর্বিবেচনা করার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশন একমত হলে কাজ শুরু করবে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়েও আমরা লক্ষ্য করেছি যে সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো ঐকমত্য কমিশন যদি এই বিষয়ে ঐকমত্য হন, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে কমিশন। আমরা তো আরো আগেই বলছি যে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি, তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। একটা প্রসেসে আমাকে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে যে আমার আইন, বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা, সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রায় 400 আবেদন জমা পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। এবং চাপের কাছে আমরা রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সুন্দর ও উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এতে অংশ নেন। প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন নাই যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা বলেন নাই। জাতীয় নির্বাচন হয় ডিসেম্বর ধরে যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। দেশবাসীর প্রত্যাশিত সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বারে আইনজীবী সমাবেশে তিনি আরও বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্যে মনে হয় তারা মূল লক্ষ্য থেকে সরে গেছে, যা জনমনে নানা সংশয়ের জন্ম দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আইনজীবীদের প্রশ্নের জবাব দেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারের নামে জনগণের সাথে অবিচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। তারেক রহমান বলেন, 2023 সালে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে।
দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা। গেল 15 বছর আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা দিতে না পারলে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঢাকা রাজশাহী রুটে সম্প্রতি বাসে নারী যাত্রীদের ধর্ষণ সহ সারা দেশে এমন দু একটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। নারীদের এমন অনিরাপদ অবস্থার অবসানে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন। ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল তাদের ক্যাম্পাস। বেগম রোকেয়ার উত্তরসূরি হিসেবে এই ধর্ষণের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার ডাক দেন তারা। সারা দেশে 24 ঘন্টায় 17টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে 205টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কলেজে আসি যাই ভার্সিটিতে তাকে আমরা ভয়ে থাকি যে আমরা কোন সময় কোনটা হয়ে যায়। আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। আমি সামান্য একটি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। তাইলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। এছাড়া তিতুমির কলেজ, ইউল্যাব, ব্র্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিক্ষোভ করেন। তাদের স্পষ্ট দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আমরা যেন সেফ ভাবে বের হতে পারি, মনোবল নিয়ে বের হতে পারি যে আমাদের কিছু হবে না। এই ধর্ষণের এই টেন্ডেন্সিটা যেন বাড়তে আর না দেওয়া যায়, সেদিক দিয়ে সরকারকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একটু সচেতন হতে হবে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়, তাছাড়া আর কোনো কিছু না হয়। পাহাড় থেকে সমতল সব জায়গায় নারীদের নিরাপত্তা দিতে না পারলে সাধারণ জনগণ এই সরকারের থেকে বুক ফিরিয়ে নেবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। এজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে যৌক্তিক সময়ের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই আন্দোলন থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরও গত কয়েকদিন ধরেই উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এরই মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ এবং উপাচার্য অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে ঢাকায় আসেন অন্তত 80 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। পরে স্মারকলিপি দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনার বাসায় যান শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতিগুলো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো, এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে যেখানে ছাত্র রাজনীতি ঢুকানো। তৃতীয়ত, আপনারা বলেছেন বারবার
যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি, চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে, সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি, যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই দাবি মানার আশ্বাসে চলমান সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা 5 দিন কুয়েটে সশরীরে অবস্থান করে আন্দোলন করেছি এবং আমরা বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। উনি সব শুনেছেন, উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সবকিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোনো স্বার্থান্বেষী মহল পুলিশকে যেন তাদের দাসে পরিণত করতে না পারে, এ ব্যাপারে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় শিক্ষানবিশ এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন উপদেষ্টা। কোন কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকবেন। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদ এদেশের সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী স্পেস এক্সের প্রধান এলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ও 90 কর্মদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট চালু করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এলন মাস্ককে দেওয়া এক চিঠিতে এই আমন্ত্রণ জানান তিনি। প্রযুক্তি খাতে সুবিধাভোগী বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয় এই চিঠিতে। আগামী পৃথিবী আরও উন্নত ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। চিঠিতে তিনি আরও বলেন, স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা, অবহেলিত নারীদের উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর এই তারিখে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তাদের প্রতি সম্মান জানিয়ে সরকারও এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিল। আসন্ন রমজানে ঢাকার যানজট নিরসনে শিক্ষার্থীদের সাথে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান সংস্থাটির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি আরও বলেন, ঢাকায় খেলার মাঠের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। বিশেষ করে নারীদের জন্য আলাদা খেলার মাঠ তৈরির কথা জানান তিনি। ফুটপাত দখলমুক্ত করা, খাল উদ্ধার, পরিচ্ছন্নতা ও শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে মশক নিধন কর্মীদের মনিটরিং করার কথাও বলেন উত্তরের প্রশাসক। নারীদের জন্য খেলার জায়গা, এটা ঢাকা শহর সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট বলা যায়। রোজার প্রথম 10 দিন আমরা কমিউনিটি, ছাত্র, গ্লোবাল স্কাউট, যুব উন্নয়ন অধিদপ্তরকে সাথে নিয়ে আমরা ডিএমপির সাথে ট্রাফিকের একটা সহায়তা করবো, যেন রোজা রেখে মানুষ কম কষ্টে নির্বিঘ্নে দ্রুত বাসায় যেতে পারেন এবং পরিবারের সাথে ইফতার করতে পারেন। আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আমদানি রপ্তানি সহজীকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। এদিকে বিকেলে নিউজপ্রিন্ট অনার্স অ্যাসোসিয়েশন নবের সাথে
প্রাক বাজেট আলোচনায় চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে রাজস্ব আদায়ে প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা প্রকল্পের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশন এই প্রকল্পের মাধ্যমে এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত পাওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। এদিকে বিকেলে এনবিআর ভবনে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের সাথে প্রাক বাজেট আলোচনায় চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছুই করা হবে না। আমরা যা আদায় করি সমপরিমাণ ছেড়ে দিই, এখান থেকে আমাদের বের হতে হবে। তো সেক্ষেত্রে ওনাদেরও আসলে স্ট্যান্ডার্ড রেটে চলে আসা উচিত। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের কর্পোরেট ট্যাক্সের সাথে আশেপাশে, অনেকে মনে করে রেট বেশি, আসলে কিন্তু গত এক ডিকেডে যথেষ্ট কমানো হয়েছে। এ সময় নোয়াবের পক্ষ থেকে নিউজ প্রিন্ট আমদানি শুল্ক 2% ও ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি সহ মিয়ানমারের সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মিয়ানমারের বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। 2 দিনের সফরের প্রথম দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর জানান, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতেই তারা বাংলাদেশে সফরে আসে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান সহ মিয়ানমারের পরিস্থিতি ঠিক করতে প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী ও স্বাধীনতাকামী সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে জুলি বিশপের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পালিয়ে গেলেও ছাত্রদল এখনও সেই পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। চলমান ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে দমনের চেষ্টা করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তা শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। এসব চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনকে বিভক্তি ও সহিংসতা পরিহার করে ছাত্র বান্ধব ও কল্যাণমুখী ছাত্র রাজনীতি করার আহ্বান জানান তিনি। এছাড়াও দেশের চলমান পরিস্থিতির উন্নতি না ঘটলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জামায়াতের শীর্ষ নেতা আজহারুল ইসলাম সহ কারাবন্দীদের দ্রুত মুক্তির দাবি জানায় ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এমন বিভৎস এবং হীন ঘোষণা দিচ্ছে। নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বলেন, টানা 15.5 বছরের শাসনামলে দল, সরকার ও সংসদে স্বৈরাচারী আচরণে নিজেকে অত্যাচারী শাসকে পরিণত করেছিলেন শেখ হাসিনা। রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের এই সংকটে ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে 21-এর চেতনা বৃথা যায়নি। প্রস্তাবের পক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর বিপক্ষে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোথায় আমার বাংলার চেতনা, কোথায় আমার 21-এর চেতনা? চেতনা বলতে বোঝাচ্ছি এমন একটি শক্তি বা সমষ্টি যা অনেকগুলো মানসিক শক্তি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনীতিতে আদর্শগত বিরোধ থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু তা হানাহানি পর্যায়ে চলে গেলে সুযোগ নেবে ফ্যাসিস্টরা। দেশের এই সংকটকালে আমরা আমাদের রাজনৈতিক দলগুলি, ছাত্র জনতা যারা রয়েছে, আপনাদের নিজেদের মধ্যে কোনো ফাটল তৈরি করবেন না। যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিস্টদের আগমন আবার ঘটতে পারে। ছাত্ররা যারা রাজনীতি আসছেন নিশ্চয়ই রাজনীতি করবার তাদের অধিকার রয়েছে। ছাত্ররা এবং যারা সিনিয়ররা রয়েছে সবাই মিলে কিন্তু বাংলাদেশের
ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আপনারা একসাথে কাজ করবেন বলে আমরা আশা করতে চাই। বিতর্কের মূল্যায়ন পর্বে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ২১-এর চেতনায় উজ্জীবিত হয়েই ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এত বেশি সংখ্যক মানুষকে কারারুদ্ধ করে রেখেছে যে এর দ্বারা আমাদের প্রধানমন্ত্রী তখনকার নিজেকে একজন অত্যাচারী শাসক হিসেবে প্রমাণ করেছেন। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা যে সরকার নিয়ে, যে আইন পরিষদ নিয়ে ছিলেন, তাতে দেখা গেছে বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যই আওয়ামী লীগেরও অন্য সবাইকে মানতে হতো। তিনি নিজেকে একান্তভাবে শক্তিমান, ক্ষমতাবান, বুদ্ধিমান মনে করতেন। নাগরিক সমাজের এই প্রতিনিধিরা বলেন, আবার যেন দেশে স্বৈরাচারী শাসন ফিরে না আসে, সেজন্য ৫২ ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামপন্থী দলগুলো যে ভূমিকা পালন করেছে, এইটাকে অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। অবশ্যই এখানে প্রশাসনে নীতিবিধিগত এবং কাজ করার যে পন্থা, এগুলো সংস্কার করতে হবে। আমরা যখন দেখি মাজার ভাঙ্গা হচ্ছে, আমরা যখন আবার দেখি লালন উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা যখন দেখি শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে, তখন আমাদের মনে ব্যথা লাগে। না, আমরা তো জুলাই বিপ্লবে এটা চাইনি, আমরা তো ২১-এর চেতনার মধ্যে এটা চাইনি, আমরা তো ২১-এর চেতনা এবং জুলাই বিপ্লবে আমরা গরু জবাই করা দেখতে চাইনি। আমরা চেয়েছি যাতে বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর রাজাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল থেকে তিনি এই দাবি জানান। পান্থপথের সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গণহত্যার সাথে জড়িতরা এখনও প্রশাসন সহ সব জায়গায় বহাল তবিয়ত রয়েছে। দলে যাতে কেউ অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে নীরব বলেন, শৃঙ্খলা ভঙ্গ, অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের কার্যক্রমের প্রশংসা করেন সেনাপ্রধান। এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডে জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় এয়ার পাওয়ারের যথাযথ ব্যবহারে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS মিলনায়তনে আকাশসীমার নিরাপত্তায় এক গোল টেবিলে আলোচনায় তিনি এই কথা বলেন। দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এয়ার পাওয়ার অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান বিমান বাহিনী প্রধান। এতে সভাপতিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। গোল টেবিলে বাংলাদেশের প্রেক্ষাপটে ২১ শতকের চ্যালেঞ্জ এবং এয়ার পাওয়ারের ভূমিকা নিয়ে আলোচনা করেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফুদ্দিন সরকার। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাষ্ট্রদূত, সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এবারের ক্যাম্পেইনে থাকছে বিশেষ চমক। দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। আরও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার।
ক্রেতারা 20 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে চলতি বছরে ঈদুল আজহা পর্যন্ত এসব সুবিধা পাবেন। রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক নর্থ জোনের ইনচার্জ কুদরত ই খুদা ও সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় মডেল এবং অভিনেতা ইরফান সাজ্জাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। বন্দি বিনিময়ের চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের সাথে মুনাফিকি করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা থাকলেও বিশ্বাসঘাতকতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, মুক্তি পাওয়া জিম্মিদের অপমান করে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই বাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে না তেল আবিব। এতে উদ্বিগ্ন স্বজনরা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গেল 19 জানুয়ারি থেকে গাজায় শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এরপর থেকে 25 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সবশেষ শনিবার রাতে 6 ইসরায়েলের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এ সময় মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যায় ইসরায়েলি জিম্মিদের। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে ও কথা বলতে দেখা যায়। পরে রেড ক্রসের মাধ্যমে তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। ইসরায়েলি এসব জিম্মির বিনিময়ে এদিন 6 শতাধিক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু দিনভর অপেক্ষার পর তাদের না ছাড়াই উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি কারাগারের সামনে ঘুরে ঘুরে ফিরে যান তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, সবশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়ার কথা জানান তিনি। এবার আমাদের ইসরায়েলি জিম্মিদের চরম অপমান করা হয়েছে, তাই যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের এখন ছাড়া হবে না। এর আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন একজনের লাশের জায়গায় ভুল করে আরেকজনের দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। তবে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ইসরায়েল এত মানুষকে নির্বিচারে হত্যা করলেও আমরা চুক্তি অনুযায়ী সব ইসরায়েলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাসঘাতক নেতানিয়াহু চুক্তি মানছে না। আমাদের অনেক ফিলিস্তিনিকে এখনো ছেড়ে দেয়নি। যুদ্ধবিরতির সব ধাপ বাস্তবায়নে আমরা আন্তরিক। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ 42 দিনে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। এরপর শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপ। তবে বেশিরভাগ জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেওয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি সই করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধবন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া। আবারও দেশের খবর। মহান মুক্তিযুদ্ধে শহীদ মধুসূদন দে এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মধুর ক্যান্টিনে স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানজনক বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শহীদের স্মৃতি বিজড়িত আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই নেক্কারজনক ঘটনা। অনুতাপ ও বিবেকবোধ থেকে ছাত্র শিবিরের মধুর ক্যান্টিন
ক্যান্টিনে আসা উচিত না। ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শহীদদের অবমাননা করেছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৮ম সংস্করণ। আয়োজনে ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি ডিজিটাল প্রচারণাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ছিল ৪৭টি ব্রোঞ্জ, ২৪টি সিলভার, 3টি গোল্ড পদক। অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম, গ্রুপ সিইও এবং এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ও ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জাভেদ আক্তার, আইসিএবির লিডারশিপ কনসালটেন্ট টেলিকম এক্সপার্ট প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বাকেরগঞ্জের উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভার্চুয়ালি বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, টিভি উপস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম সরোয়ার রিপন ঢালি ও ব্যবসায়ী আব্দুস সালাম ঢালি। দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অরবিন্দ শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ আলহাজ জহির শাহ শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা দিনাজপুর পরে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়। পরে নগরীর শেখ ফরিদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল নেপাল। কাবাডিতে এই প্রথম নেপালের কাছে পরাজিত হল বাংলাদেশ। পল্টন ময়দানে শুরু থেকেই জমজমাট লড়াইয়ের আভাস ছিল দুই দলের খেলায়। ম্যাচে একবার বাংলাদেশ এগিয়ে যায় তো অন্যবার নেপাল। এতে ২৪-২৪ সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল। শেষ পর্যন্ত ৪৫-৪২ পয়েন্টে জয় পায় সফরকারীরা। ম্যাচ সেরা খেলোয়াড় হন নেপালের অধিনায়ক রোকামাগার। খেলা শেষে পুরস্কৃত করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল। এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার বিকেলে একই ভেন্যুতে হবে তৃতীয় ম্যাচটি। বিভাগীয় পর্যায়ের সেরা দলগুলো নিয়ে ঢাকায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার মূল পর্ব। সকালে পল্টনের আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে সারা দেশে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে উদযাপিত হচ্ছে এই উৎসব। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি MA লতিফ, শাহরিয়ার জাহেদি এবং বিষম ঝোল ঘোষ ভুলু সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে মামলা, পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন, যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে। তারেক রহমান, সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ।
25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রী পরিষদ বিভাগের পরিপত্র জারি। এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন, প্রধান উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করল কুয়েট শিক্ষার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।